নমস্কার কৃষক বন্ধুরা, অ্যাগ্রি সেন্ট্রালের পডকাস্ট সিরিজ আপনার ক্ষেতের কথাতে সবাইকে স্বাগত। আমি সৌরভ। আর আমি বৈশালী। ধান তো আমাদের অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ একটা ফসল, মানে বেঁচে থাকার উপায়। কিন্তু এমন কিছু রোগ আছে যা কিনা চুপিসারে এসে কখন যে ফসলের বড় ক্ষতি করে দেয় টেরই পাওয়া যায় না। ঠিক তাই। তেমনই একটা রোগ হলো এই ধানের খোলা পচা, মানে যাকে আমরা শীথ ব্লাইট বলি। অনেক সময় দেখা যায় পাতায় কিছু বাদামি দাগ, আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না। হ্যাঁ, ওই বাদামি দাগগুলো, ওগুলোকে কি প্রথম লক্ষণ বলা যায়? একদম। ওগুলোই কিন্তু খোলা পচা রোগের প্রথম সংকেত হতে পারে। সমস্যাটা হয় কি, যখন রোগটা বেশ ছড়িয়ে পড়ে, মানে চোখে পড়ার মতো অবস্থা হয়, তখন হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বুঝলাম। যেহেতু ধান এত জরুরি একটা ফসল, তাই এই রোগটাকে ঠিকমতো চেনা আর সময়মতো ব্যবস্থা নেওয়াটা খুব দরকারি। না করব, মানে শুধু লক্ষণ বা প্রতিকার নয়, এর কারণটা কি, কখন এটা বেশি বাড়ে, আর কিভাবে আমরা আগে থেকেই, মানে রোগ আসার আগেই জমিকে তৈরি রাখতে পারি। একদম। আমাদের লক্ষ্য হবে কৃষক বন্ধুদের জন্য কিছু জরুরি তথ্য তুলে ধরা, যা মাঠে নেমে সত্যি কাজে লাগে। চলুন তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। আচ্ছা, প্রথমেই তাহলে একটু পরিষ্কার করে নিই, এই খোলা পচা বা শীত ব্লাইট রোগটা আসলে কি। সহজ কথায় বললে, এটা ধানের একটা ছত্রাক দিয়ে হওয়া রোগ, মানে ফাঙ্গাল ডিজিজ। ছত্রাক ঘটিত রোগ। হ্যাঁ, আর এর জন্য দায়ী যে ছত্রাকটা, তার নাম হল রাইজোক্টোনিয়া সোলানি, মানে রাইজোক্টোনিয়া সোলানি। এই ছত্রাকটা কিন্তু বেশ মারাত্মক, মানে ফসলের ফলন অনেক কমিয়ে দিতে পারে। রাইজোক্টোনিয়া সোলানি। আচ্ছা, এই ছত্রাকটা আসে কোথা থেকে? মানে এটা কি বাতাসে ভেসে আসে, নাকি মাটিতেই থাকে? জমিতে ঢোকে কিভাবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, এই ছত্রাকটা আসলে মাটিতেই থাকে, বিশেষ করে যেখানে ধরুন আগের ফসলের গোড়া, শুকনো পাতা বা অন্য কোনো অংশ পড়ে আছে, সেখানে এরা বেঁচে থাকতে পারে, মানে বছরের পর বছর। ও আচ্ছা, মাটিতেই থাকে। হ্যাঁ, আর মাটি ছাড়াও ধরুন সেচের জল বা বৃষ্টির জলের স্রোত, তার মাধ্যমেও ছড়াতে পারে। এমনকি বাতাসের মাধ্যমেও এক গাছ থেকে অন্য গাছে যেতে পারে। তাই জমি পরিষ্কার রাখাটা কিন্তু খুব জরুরি। তার মানে আগের ফসলের যা পড়ে থাকে সেখান থেকেও বিপদ আসতে পারে। আচ্ছা, এর আক্রমণের কি কোনো নির্দিষ্ট সময় আছে? মানে বছরের কোন সময়টায় বা ধরুন গাছের কোন অবস্থায় কৃষকদের একটু বেশি সতর্ক থাকতে হবে? হ্যাঁ, একটা সময় আছে যখন ঝুঁকিটা সবচেয়ে বেশি। সেটা হলো যখন ধানে থোড় আসে, সেই সময় থেকে শুরু করে দানা পুষ্ট হওয়ার পর্যায় পর্যন্ত। এই সময়টা তো এমনিতেই ফসলের জন্য খুব সংবেদনশীল, তাই না? একদম। ওই সময়টাতেই জমিতে নিয়মিত একটু নজর রাখা দরকার। বোঝা গেল। থোড়া আসা থেকে দানা বাঁধা পর্যন্ত এই সময়টায় বাড়তি সতর্কতা। আচ্ছা, এবার যদি লক্ষণগুলোর দিকে আসি, একজন কৃষক মাঠে গিয়ে ঠিক কি দেখলে সন্দেহ করবেন যে খোলা পচা লোক ধরেছে? একেবারে শুরুটা কেমন হয়? একদম শুরুতে লক্ষণগুলো সাধারণত গাছের গোড়ার দিকে দেখা যায়, মানে জলের লেভেলের কাছাকাছি যে কাণ্ড বা পাতার খোলটা থাকে সেখানে। প্রথমে ছোট ছোট একটু জল ভেজা মতো দাগ দেখা যায়। জল ভেজা দাগ। হ্যাঁ, দাগগুলো ডিমের মতো গোল হতে পারে, বা ধরুন কোনো নির্দিষ্ট আকার নাও থাকতে পারে, মানে অনিয়মিত। আর রংটা হয় একটু সবজে বাদামি ধরনের। আচ্ছা, এই সবজি বাদামি দাগগুলো কি এরকমই থাকে নাকি পাল্টায়? না, পাল্টায়। আর এটাই হচ্ছে চিন্তার বিষয়। সময় যত যায় দাগগুলো বড় হতে থাকে। আর সবচেয়ে চেনার উপায় হল, দাগের মাঝখানটা বুঝলেন, সেটা ধীরে ধীরে ছাই সাদা বা ধরুন হালকা বাদামি রঙের হয়ে যায়, শুকনো খড়ের মতো দেখতে লাগে। মাঝখানটা ছাই সাদা। হ্যাঁ, আর দাগের কিনারা বরাবর একটা বেশ গাঢ় বেগুনি বাদামি বা কালচে বাদামি রঙের বর্ডার তৈরি হয়, খুব স্পষ্ট বোঝা যায়। এই ঝাঁকৃতির দাগটা দেখলেই ধরে নিতে হবে যে শীত ব্লাইট এসেছে। তার মানে মাঝখানটা ফ্যাকাশে আর ধারটা বেশ গাঢ়, এটাই চেনার মূল লক্ষণ। আচ্ছা, আর যদি সংক্রমণ খুব বেড়ে যায়, মানে খেয়াল করা হলো না বা ব্যবস্থা নেওয়া হলো না, তখন কি হয়? যদি ঠিক সময়ে ব্যবস্থা না নেওয়া হয়, আর ধরুন আবহাওয়াটাও যদি রোগের পক্ষে থাকে, তাহলে এই দাগগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। একটা দুটো দাগ মিলেমিশে গিয়ে পুরো পাতাটাকেই ধরে ফেলে, এমনকি কাণ্ড বা খোলটাকেও ঘিরে ফেলতে পারে। সর্বনাশ! হ্যাঁ, এর ফলে পাতা শুকিয়ে মরে যায়, আর পাতা মরে গেলে গাছের খাবার তৈরি, মানে সালোকসংশ্লেষ, সেটা তো বন্ধ হয়ে যায় বা মারাত্মকভাবে কমে যায়। ফলন যে কমবে তা তো বলাই বাহুল্য।
খুব বেশি আক্রমণ হলে পুরো গাছটাই মরে যেতে পারে। তার মানে ওই প্রাথমিক লক্ষণটা দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া দরকার। আচ্ছা, আপনি বলছিলেন অনুকূল আবহাওয়ার কথা। ঠিক কোন ধরনের আবহাওয়া পেলে এই ছত্রাকটা জাঁকিয়ে বসে? এই রাইজোকটোনিয়া সোলানি ছত্রাকটার বাড়বাড়ন্তের জন্য দুটো জিনিস খুব প্রিয়। এক হলো বাতাসে খুব বেশি জলীয় বাষ্প বা আর্দ্রতা, মানে ধরুন প্রায় ৯০% বা তারও বেশি। ৯০% আর্দ্রতা? বেশ বেশি। হ্যাঁ, আর ২ নম্বর হল বেশ উষ্ণ আবহাওয়া। তাপমাত্রাটা যদি মোটামুটি ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তাহলে এদের খুব সুবিধা হয়। বর্ষাকালে বা ধরুন বর্ষার ঠিক পরে পরে যখন এই দুটো শর্তই মিলে যায় তখনই রোগের প্রকোপ সাংঘাতিক বেড়ে যায়। আচ্ছা, বেশি ভিজে ভাব আর বেশি গরম, এগুলো ছাড়াও কি আর কিছু আছে যার রোগটাকে ডেকে আনে? মানে ধরুন আমাদের চাষের পদ্ধতির কোনো ভুল? হ্যাঁ, অবশ্যই আছে। যেমন ধরুন জমিতে যদি নাইট্রোজেন সার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করা হয়। ও, ইউরিয়া বেশি দিলে? হ্যাঁ, ইউরিয়া বা অন্য নাইট্রোজেন সার বেশি দিলে গাছগুলো কেমন হয়? খুব বেশি সবুজ, সতেজ আর নরম হয়ে যায়, তাই না? এই নরম গাছগুলো ছত্রাকের আক্রমণের জন্য খুব সহজ টার্গেট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আরেকটা খুব জরুরি বিষয় হল খুব কাছাকাছি বা ঘন করে চারা লাগানো। গাদাগাদি করে লাগালে কি হয়, গাছের গোড়ায় ঠিকমতো আলো বাতাস খেলতে পারে না। ফলে সেখানে একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়, আর্দ্রতা জমে থাকে, আর ছত্রাক তো এটাই চায়। তার মানে শুধু আবহাওয়া নয়, আমাদের চাষের কিছু ভুলের জন্য, যেমন বেশি নাইট্রোজেন দেওয়া বা খুব ঘন করে চারা লাগানো, এগুলোর জন্য রোগটা বাড়তে পারে। এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট। একদম। আচ্ছা, এই যে রাইজোকটোনিয়া সোলানি, এটা কি শুধু ধানেরই ক্ষতি করে নাকি অন্য কোনো ফসলেরও শত্রু? এটাই আরেকটা চিন্তার কারণ। এই ছত্রাকটা কিন্তু শুধু ধান নিয়েই সন্তুষ্ট নয়, এর আক্রমণের তালিকাটা বেশ লম্বা। ধরুন মুগ ডাল, সয়াবিন, আলু, টমেটো, বেগুন, এমনকি কিছু আগাছা মানে ঘাস জাতীয় গাছকেও এরা ছাড় দেয় না। বলেন কি? তার মানে তো এটা একটা বড় সমস্যা। এক জমি থেকে অন্য জমিতে বা ধরুন ধান কাটার পর অন্য ফসল লাগালেও তো ঝুঁকি থেকে যাচ্ছে। ঠিক তাই। তাই প্রতিরোধের উপায়গুলো জানাটা খুব দরকার। মানে আগে থেকে কি কি করলে এই রোগটা এড়ানো যেতে পারে বা অন্তত কমানো যেতে পারে। হ্যাঁ, সেটাই জানতে চাই। প্রতিরোধের জন্য কি করা উচিত? দেখুন, প্রতিরোধের জন্য তো একটা কোনো ম্যাজিক নেই। বেশ কয়েকটা জিনিস একসাথে করতে হয়, মানে সমন্বিত পদ্ধতি যাকে বলে। প্রথমত, চাষের পদ্ধতিতেই কিছু বদল আনা যায়। যেমন এমন ধানের জাত ব্যবহার করা যেগুলোর এই শীত ব্লাইট রোগটা প্রতিরোধ করার ক্ষমতা একটু বেশি। রোগ প্রতিরোধী জাত? হ্যাঁ, এখন তো অনেক নতুন জাত আসছে। হ্যাঁ, আসছে, গবেষণা চলছে, এটা একটা ভালো উপায়। আর জমির পরিচর্যার ক্ষেত্রে, মানে মাটি তৈরি বা... হ্যাঁ, গ্রীষ্মকালে যখন জমি খালি থাকে তখন যদি লাঙল দিয়ে বেশ গভীর করে মাটিটা উল্টে পাল্টে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এতে কি হয়, মাটির গভীরে যে ছত্রাকের জীবাণু বা ধরুন স্পোরগুলো লুকিয়ে থাকে সেগুলো ওপরে চলে আসে। রোদে গরমে সেগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, গরমকালে গভীর চাষ, এটা একটা ভালো দিক। আরেকটা কথা তো আগেই বললাম, চারা রোপণের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খুব ঘন না হয়ে যায়। মানে প্রতি গোছায় ২-৩টের বেশি চারা না দেওয়া, আর সারি থেকে সারি বা গাছ থেকে গাছের মধ্যে যথেষ্ট ফাঁক রাখা দরকার যাতে গোড়াটা আলো বাতাস পায়। গভীর চাষ আর ঠিকঠাক দূরত্বে চারা লাগানো, এগুলো গেল। আচ্ছা, জৈবভাবে কিছু করার আছে কি? মানে ধরুন সার বা... অবশ্যই আছে। আর জৈব উপায়গুলো তো শুধু রোগ আটকায় না, মাটির স্বাস্থ্যও ভালো রাখে। যেমন ধরুন প্রতি একর জমিতে যদি ৪ থেকে ৫ টন মতো ভালো করে পচানো গোবর সার বা কম্পোস্ট সার ব্যবহার করা যায় তাহলে মাটির উর্বরতা যেমন বাড়ে তেমনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে। গোবর সার বা কম্পোস্ট? হ্যাঁ, আর একটা খুব ভালো জিনিস হলো নিমখোল। শেষ চাষের সময় মানে জমি তৈরির একদম শেষে যদি একর প্রতি ধরুন ৮০ কেজির মতো নিম খোল মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো কাজ দেয়। নিমের তো প্রাকৃতিক ছত্রাকনাশক গুণ আছে। নিমখোল, আচ্ছা। আর কিছু উপকারী জীবাণুর কথাও তো শোনা যায় আজকাল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন।
দুটো খুব উপকারী জীবাণু আছে যারা এই রোগের বিরুদ্ধে দারুণ কাজ করে। একটা হলো সিউডোমোনাস ফ্লোরেসেন্স আর অন্যটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। সিউডোমোনাস আর ট্রাইকোডার্মা। হ্যাঁ, এরা হলো বন্ধু জীবাণু বা ছত্রাক, বুঝলেন? এরা ওই ক্ষতিকর রাইজোক্টোনিয়া সোলানিকে বাড়তে দেয় না, তার সাথে লড়াই করে। চারা লাগানোর ধরুন মাসখানেক পর একর প্রতি 1 কেজি সিউডোমোনাস বা ধরুন 1 লিটার ট্রাইকোডার্মা পরিমাণ মতো জৈব সারের সাথে মিশিয়ে মাটিতে ছড়িয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, এই সিউডোমোনাস বা ট্রাইকোডার্মা কি বীজ শোধনের কাজেও ব্যবহার করা যায়? হ্যাঁ, যায়। আর বীজ শোধন কিন্তু এই রোগের প্রাথমিক সংক্রমণ আটকানোর জন্য খুব খুব জরুরি একটা ধাপ। মানে শুরুতেই যদি রোগটাকে আটকে দেওয়া যায়। ঠিক। বোনার আগে প্রতি কেজি বীজের সঙ্গে 5 থেকে 10 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরেসেন্স ভালো করে মিশিয়ে নিলেই বীজ শোধন হয়ে গেল। এটা হলো জৈব পদ্ধতি। আর যদি কেউ রাসায়নিক ব্যবহার করতে চায়? হ্যাঁ, রাসায়নিক দিয়েও করা যায়। যেমন ধরুন কার্বেন্ডাজিম 50% WP। এটা প্রতি কেজি বীজের জন্য 2 গ্রাম মতো লাগে। WP মানে হলো ওয়েটেবল পাউডার, যেটা জলে গুলে ব্যবহার করতে হয়। বীজ শোধন তাহলে খুব দরকারি। আচ্ছা, জল নিকাশি বা জল ব্যবস্থাপনার ব্যাপারে কিছু বলার আছে, কারণ আপনি বলছিলেন জল রোগ ছড়াতে সাহায্য করে। ঠিক তাই। যেহেতু সেচের জল বা বৃষ্টির জমা জল রোগ ছড়াতে পারে, তাই খুব খেয়াল রাখতে হবে যেন রোগ ধরা পড়েছে এমন জমির জল কোনোভাবে পাশের সুস্থ জমিতে না চলে যায়। জমির জল নিকাশের ভালো ব্যবস্থা থাকাটা খুব দরকার। আর মাঝে মাঝে যদি জমি থেকে জলটা বের করে দিয়ে কয়েকদিন একটু শুকনো রাখা যায়, তাহলেও ছত্রাকের বাড়বাড়ন্ত কিছুটা আটকানো যায়। বাহ! তাহলে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অনেকগুলো পয়েন্ট পাওয়া গেল। রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা, গরমকালে গভীর চাষ দেওয়া, সঠিক দূরত্বে চারা লাগানো, জৈব সার আর নিমখোল ব্যবহার করা, সিউডোমোনাস ট্রাইকোডার্মার মতো উপকারী জীবাণু প্রয়োগ করা, অবশ্যই বীজ শোধন করা আর সঠিক জল নিকাশে ব্যবস্থা রাখা। একদম। এই সব কিছু যদি একসাথে ঠিকমতো করা যায়, তাহলে রোগের আক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যায়। কিন্তু এত কিছু করার পরেও যদি দুর্ভাগ্যবশত জমিতে রোগ চলেই আসে, তখন নিয়ন্ত্রণের উপায় কি? কি করতে হবে? রোগ একবার দেখা দিলে আর কিন্তু দেরি করা একদম উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। এখানেও দেখুন, জৈবিক এবং রাসায়নিক দুরকম পথই আছে। প্রথমে জৈবিক পদ্ধতির কথা বলুন। জৈবিক নিয়ন্ত্রণের জন্য ওই যে আগে বললাম ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এগুলোই স্প্রে হিসেবে ব্যবহার করা যেতে পারে। নিয়মটা হলো প্রতি একর জমির জন্য 200 লিটার জলে মোটামুটি 1 লিটার ট্রাইকোডার্মা বা 1 লিটার সিউডোমোনাস ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে। রোগের একেবারে শুরুতে বা যদি দেখেন আক্রমণ খুব বেশি ছড়ায়নি, তখন জৈব পদ্ধতি কিন্তু বেশ ভালো কাজ দেয়। আর যদি আক্রমণটা বেশি হয় বা ধরুন খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করার দরকার পড়ে, তখন তো হয়তো রাসায়নিকের কথাই ভাবতে হবে। হ্যাঁ, যদি দেখেন আক্রমণ বেশ তীব্র বা আবহাওয়াটা এমন যে রোগ খুব দ্রুত ছড়াচ্ছে, তখন হয়তো রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। কীরকম সতর্কতা? প্রথমত, সঠিক ছত্রাকনাশক বেছে নিতে হবে। দ্বিতীয়ত, সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে, কমও নয়, বেশিও নয়। তৃতীয়ত, সঠিক সময়ে স্প্রে করতে হবে। আর স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যেন পুরো গাছটা, বিশেষ করে গোড়ার দিকটা ভালো করে ভিজে যায়, কারণ রোগটা তো ওখানেই শুরু হয়। বাজারে তো অনেক রকমের রাসায়নিক পাওয়া যায়। নির্দিষ্ট কিছু কার্যকর ছত্রাকনাশকের নাম বা ধরুন গ্রুপের কথা যদি একটু বলেন। হ্যাঁ, কয়েকটা কার্যকর গ্রুপের নাম বলছি। যেমন অ্যাজোক্সিস্ট্রোবিন গ্রুপের ওষুধ বেশ ভালো কাজ করে। এটা অনেক সময় অন্য কোনো উপাদানের সাথে মিশিয়েও পাওয়া যায়, যেমন ধরুন ট্রাইসাইক্লাজোল বা ডিফেনোকোনাজোল। এগুলো সাধারণত এসসি ফর্মুলেশনে আসে, মানে সাসপেনশন কনসেন্ট্রেট, তরল হয় আর জলে সহজে মেশে। যেমন ধরুন দেহাত সিম্প্যাক্ট বা দেহাত অ্যাজিটপ, এই ধরনের মিশ্র ছত্রাকনাশক। এছাড়া হেক্সাকোনাজোল আছে, এটাও খুব চালু একটা ওষুধ। এটা একা বা ধরুন জিনেব এর সাথে মিশিয়েও পাওয়া যায়। হেক্সাকোনাজোল এসসি মানে তরল, আবার ডাব্লুপি মানে পাউডার হিসেবেও, যেমন ধরুন দেহাত হেক্সাল হলো এসসি ফর্মুলেশন। আচ্ছা, অ্যাজোক্সিস্ট্রোবিন, হেক্সাকোনাজোল, আর কিছু? হ্যাঁ, প্রোপিকোনাজোল বা পেনসিকিউরন গ্রুপের ছত্রাকনাশকও শীত ব্লাইটের জন্য বেশ কার্যকর। আরেকটা নতুন কম্বিনেশন হল ফ্লুক্সপাইরোক্স্যাড
আর ইপক্সিকোনাজোল এর মিশ্রণ, এটা ইসি বা ইমালসিফায়েবল কনসেন্ট্রেট হিসেবে পাওয়া যায়। বাপরে, অনেকগুলো নাম তো। অ্যাজক্সিস্ট্রোবিন, হেক্সাকোনাজোল, প্রপিকোনাজোল, পেনসিকিউরন। মূল কথা হলো, যেটাই ব্যবহার করা হোক না কেন, প্যাকেটের গায়ে যে নির্দেশ লেখা থাকে সেটা ভালো করে পড়ে নিতে হবে। মানে কতটা ওষুধ কত লিটার জলে মেশাতে হবে, সাধারণত একর প্রতি 200 লিটার জলেই গোলা হয়, সেটা ঠিকঠাক মানতে হবে। একদম। আর একটা কাজ করা খুব ভালো, সেটা হলো একই রাসায়নিক বারবার ব্যবহার না করে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন গ্রুপের ওষুধ ব্যবহার করা। এতে কি হয়, ছত্রাকের মধ্যে ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাটা সহজে গড়ে উঠতে পারে না। এটা একটা খুব জরুরি পরামর্শ, ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ ব্যবহার করা। আর অবশ্যই স্প্রে করার সময় নিজের সুরক্ষার কথাও ভাবতে হবে। মাস্ক, গ্লাভস এগুলো পরা উচিত। তাহলে আলোচনার এই পর্যায়ে এসে আমরা এটা বলতেই পারি যে ধানের খোলা পচা রোগটা যদিও একটা চিন্তার বিষয়, একটা বড় সমস্যা, কিন্তু এর থেকে ফসলকে বাঁচানোর অনেক উপায়ই আমাদের হাতে আছে। আসল হলো সতর্কতা আর ঠিক সময় ঠিক কাজটা করা। একদম। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়: ১. জমি নিয়মিত দেখতে হবে, বিশেষ করে থোড় আসার পর থেকে। পাতার গোড়ার দিকে ভালো করে নজর রাখতে হবে। ২. নাইট্রোজেন সার পরিমিত দিতে হবে, পারলে পটাশ সারের ব্যবহার একটু বাড়াতে হবে। ৩. খুব ঘন করে চারা লাগানো চলবে না। ৪. বীজ শোধন অবশ্যই করতে হবে। আর ৫. রোগের লক্ষণ দেখা দিলেই দেরি না করে জৈব বা দরকার হলে অনুমোদিত রাসায়নিক ব্যবস্থা নিতে হবে। আর এর সাথে এটা মনে রাখতে হবে যে এই শত্রু ছত্রাক কিন্তু শুধু ধানের নয়, অন্য ফসলেও ছড়াতে পারে। তাই শুধু নিজের ধানক্ষেত নয়, আশপাশের জমির দিকেও একটু নজর রাখা, সার্বিক পরিষ্কারতা বজায় রাখা, এগুলোও জরুরি। ঠিক বলেছেন। একটা সুস্থায়ী কৃষি ব্যবস্থার জন্য এটাই তো পথ, তাই না? মানে শুধু একটা রোগ হলে তার চিকিৎসা করা নয়, বরং পুরো কৃষি পরিবেশটাকেই এমনভাবে তৈরি করা যাতে রোগ জীবাণুর আক্রমণ স্বাভাবিকভাবেই কম হয়। মাটির স্বাস্থ্য ভালো রাখা, ফসলের বৈচিত্র্য আনা, এগুলো হলো দীর্ঘমেয়াদী সমাধান। খুব মূল্যবান কথা। শুধুমাত্র রোগ সারানো নয়, বরং রোগ ঠেকানোর মতো একটা ব্যবস্থা গড়ে তোলা। আজকের আলোচনা থেকে আমরা ধানের খোলা পচা রোগ চেনার উপায়, তার কারণ, কখন বড়ে আর কিভাবে সমন্বিতভাবে, মানে একসাথে অনেকগুলো উপায়ে তার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে বিস্তারিত জানলাম। হ্যাঁ, আশা করি এই তথ্যগুলো আমাদের কৃষক বন্ধুদের নিশ্চয়ই কাজে আসবে। তারা তাদের এত কষ্টের, এত যত্নের ধান ফসলকে এই রোগের হাত থেকে বাঁচাতে পারবেন। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সৌরভ। কি প্রশ্ন? এই যে জলবায়ু বদলাচ্ছে, বুঝলেন, কখনো ভয়ঙ্কর বৃষ্টি তো কখনো খরা, তাপমাত্রা কেমন খামখেয়ালি আচরণ করছে। এই পরিস্থিতিতে এই ধরনের ছত্রাকজনিত রোগের প্রকোপ কি ভবিষ্যতে আরও বাড়বে? আর তার জন্য আমাদের প্রস্তুতি বা দীর্ঘমেয়াদী কৌশল কি হওয়া উচিত, এটা কিন্তু আমাদের সবাইকে এখন থেকে ভাবতে হবে। সত্যিই ভাবনার বিষয়। আগামী দিনের কৃষির জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কৃষক বন্ধুদের যদি এই বিষয়ে আরও জানার আগ্রহ থাকে, আপনারা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই দিকগুলো নিয়েও আলোচনা করার। নিশ্চয়ই। আপনার ক্ষেতের কথা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কৃষিক্ষেত্রের জরুরি এবং প্রয়োজনীয় নানান বিষয় নিয়ে আলোচনা করতে থাকব, তাই আমাদের সঙ্গে থাকুন। আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার। নমস্কার।